হ্যাঁ, আমরা আগের আমাদের ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার যে পরমাণুর যে ডিফারেন্স আমরা সব দেখলাম, যে আইসোটোপ, আইসোবার, এইসব আমরা সব দেখলাম। একটা পরমাণু যে কত রকমের হতে পারে বা কত পার্থক্য আসছে তাদের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার পার্থক্যর জন্য তাদের যে কী পার্থক্য আসতে পারে সেটা আমরা দেখলাম। এখন আমাদের যে জিনিসটা জানা হয়নি সেটা হচ্ছে, মনে কৌতূহল রয়ে গেছে, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটি, সেখানে কিন্তু আমরা দেখলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিতে সেখানে আমরা পেলাম যে কোনো একটি আমাদের যদি আধানগ্রস্ত যদি কোনো একটি কণা নিউক্লিয়াসের চারদিকে এরপরে যদি এরকম তীব্র গতিতে বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরছে, তো তার থেকে কী নির্গত হবে? শক্তি নির্গত হবে, এবং সেই শক্তিটা কি তরঙ্গের আকারে নির্গত হবে। এবং সেই তরঙ্গের আকারে নির্গত হওয়ার জন্য আমাদের কী হবে না, একটা টাইম তার শক্তি শেষ হয়ে যাবে এবং তার নিউক্লিয়াসের গায়ে গিয়ে পড়ার কথা, কিন্তু বাস্তবে সেটা হয় না। পরমাণু কিন্তু স্টেবিল। তাহলে এখন আমাদের যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে আমাদেরকে তাহলে যে বিকিরণটা, এই যে বিকিরণটা হচ্ছে তরঙ্গের আকারে হচ্ছে, তাহলে এই বিকিরণটা কি জিনিস, বা তড়িৎচুম্বকীয় যে বিকিরণ সেটা কি জিনিস। তাহলে আজকে আমাদের যে জিনিসটা আলোচ্য বিষয় হলো কি, তড়িৎচুম্বকীয় বিকিরণ। তাহলে এই তড়িৎচুম্বকীয় বিকিরণটা কী আদতে, সেটা নিয়ে আগে প্রথমে জানবো। তবে তার আগে এটা সম্বন্ধে ব্রিফ হিস্ট্রি একটু জেনে নেব, যে এইটা যে আবিষ্কার হয়েছিল সেটা পুরনো কি কনসেপ্ট ছিল আর নতুন কি কনসেপ্টের মাধ্যমে এটা ডেভেলপড হলো, সেটা কীরকম জিনিস না। এই যে তরঙ্গগুলো আমাদের নির্গত হচ্ছে, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কিন্তু আগে যখন নিউটনের সমসাময়িক বা বিজ্ঞানী নিউটনের যে ধারণা ছিল, তাতে কিন্তু ছিল যে আমরা যে আলো আমাদের বিজ্ঞানী নিউটন যে আলো সম্বন্ধে বিভিন্ন ধারণা দিয়ে গেছেন, তাতে কিন্তু বলা ছিল যে আলোক হচ্ছে কি না, অতি ক্ষুদ্র কণার স্রোত, অর্থাৎ কণা। সেখানে কণা ধর্ম বর্তমান, এবং কণাগুলোর কি হচ্ছে কি না, এটা আলোক যে আছে সে আলোক কিন্তু আমাদের এই কণার স্রোত ছাড়ার কিছু নয়। এবং সেই জন্য উনি কী করলেন, এইটা ধরে কিন্তু আমার ব্যাখ্যা হয়েছিল কিসের, আলোর প্রতিফলন, প্রতিসরণ, এইসব কিন্তু আমাদের ব্যাখ্যা হয়েছিল। এবং সেই ব্যাখ্যাটা আমরা কি দেখেছিলাম, যে আলো প্রতিফলনের ক্ষেত্রে বলি, আলো কি হচ্ছে কোনো একটা তলের উপরে পড়লো, এবং সেই তলের পড়ার পরে কী হচ্ছে, একটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি হয়ে সেটা আমরা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু নিউটনের যে তত্ত্ব, অর্থাৎ আলো হচ্ছে কি কণার স্রোত, সেটা ধরে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পেরেছিলাম আলোর প্রতিফলন, প্রতিসরণ, এই সমস্ত কনসেপ্টগুলো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আলোরই যে বিভিন্ন আরও সব কনসেপ্ট আছে, যেমন বিচ্ছুরণ, ব্যতিচার ইত্যাদি যে কনসেপ্টগুলো আছে, সেগুলো কিন্তু আলোর এই যে কণা তত্ত্ব, এই কণা ধর্ম বা কণার স্রোত আকারে যে জিনিসটা বলা হয়েছিল, সেইটা দিয়ে কিন্তু ব্যাখ্যা করা আর যাচ্ছিল না বা সম্ভব হলো না। তখন সেক্ষেত্রে কি দেখা গেল, যে আলো কিন্তু প্রকৃতপক্ষে কি না, আলো প্রকৃতপক্ষে কিন্তু কণার স্রোত নয়, আলো কিন্তু এক প্রকার কী হচ্ছে, এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা এক প্রকার চলতরঙ্গ। এবং হচ্ছে কি, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় বিকিরণই হচ্ছে প্রকৃতপক্ষে আলো। এবং এই বিকিরিত আলোটা কি হচ্ছে, এই বিকিরিত আলো কিন্তু কোনো জড় মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, শূন্য মাধ্যমের মধ্য দিয়েও তা বিস্তার লাভ করছে। এবং এই যে তরঙ্গগুলোর ক্ষেত্রে কিন্তু দুটো পার্ট আছে। এই যে চলতরঙ্গ আমরা ধরছি, এই যে আমাদের যে আলোক তরঙ্গই হোক বা আমাদের আরও সে বিভিন্ন যে তরঙ্গ আছে, পরবর্তী ক্ষেত্রে দেখব ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি ইত্যাদি, এগুলো কিন্তু সব তরঙ্গ তত্ত্ব দিয়ে আমরা সব ব্যাখ্যা করেছিলাম। এর কিন্তু দুটো পার্ট আছে। একটা কি না হচ্ছে যে তড়িৎচুম্বকীয় যে তরঙ্গগুলো আমাদের দু রকমের। এক হচ্ছে কি না, আমাদের যে তড়িৎ ক্ষেত্রের জন্য একটা আসবে, আর একটা চৌম্বক ক্ষেত্রের জন্য আসবে। সেটা আমাদের কি আসবে না, তড়িৎ ক্ষেত্র, এবং দু নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই জিনিসটা এমনি নর্মালি আমি একটু এবার হালকা করে আগে একটু ব্যাখ্যা করে দিই কীরকম ব্যাপারটা না। ধরো আমাদের এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এর চারদিকে ঘুরছে কি ইলেকট্রনগুলো, যারা কি নেগেটিভলি চার্জড। যখন একটা আধানগ্রস্ত কণা, যখন অপর একটা বিপরীত আধানগ্রস্ত কণার চতুর্দিকে এরকম তীব্র গতিবেগে ঘুরবে, এই যে আধানটা যে ঘুরছে, এর জন্য কি একটা উৎপন্ন হবে, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে। তড়িৎ ক্ষেত্র
অনুরূপভাবে এই আধানটা বিপরীত আধানের দিকে ঘোরার জন্য আরেকটা কি উৎপন্ন হবে, না চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। এই যে ক্ষেত্রগুলো যে উৎপন্ন হচ্ছে এগুলো কিন্তু এদের যে এক্সপ্রেশানটা, সেটা এক্সপ্রেশানটা কী হবে, এক্সপ্রেশানটা কিন্তু ওয়েভ আকারে অর্থাৎ তরঙ্গের আকারে কিন্তু সেগুলো বিস্তার লাভ করবে। এবং দেখা যায় এবং এই দুটো কিন্তু সাইমেলটেনিয়াসলি অ্যাট এ টাইম উৎপন্ন হবে এবং তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রকে পরস্পর কিন্তু অল্টারনেটও করতে পারে। তড়িৎ ক্ষেত্রটা চৌম্বক ক্ষেত্রে কনভার্ট হতে পারে, আবার চৌম্বক ক্ষেত্রটা তড়িৎ ক্ষেত্রে কনভার্ট হতে পারে। এবং এই যে দুটো তরঙ্গটা যারা প্রোগ্রেস করবে, যখন তারা এগিয়ে যাবে, দুটো তরঙ্গ কিন্তু পরস্পর লম্বভাবে থাকবে এবং অ্যাট এ টাইম দুটোই কিন্তু প্রোগ্রেস করবে। এবং লম্ব কীভাবে থাকে দেখাচ্ছি। ধরো লম্ব দেখাতে গেলে আমাদের আগে তিনটে অ্যাক্সিসকে কল্পনা করতে হবে। কী কী অ্যাক্সিস, না এক্স, ওয়াই এবং জেড। ওয়াই, তাহলে ধরো এই বরাবর আমি একটা তল কল্পনা করলাম, এইটা ধরো আমার একটা তল। অনুরূপভাবে আমাদের একটা কী তল হতে পারে, না এই একটা তল, এই একটা তল। তাহলে এই তলটা দেখো পরস্পরে কি লম্ব। এই দুটো তল কী হচ্ছে পরস্পরে, এই তল দুটো কিন্তু পরস্পরের লম্ব। তাই কোনো একটা তরঙ্গ আমাদের সেইটা যদি আমাদের এইভাবে প্রোগ্রেস করে, তরঙ্গটা যদি এইভাবে আমাদের প্রোগ্রেস করে, তাহলে অপর যে তরঙ্গটা সেটা কেমনভাবে প্রোগ্রেস করবে, সেটা কিন্তু প্রোগ্রেস করবে ঠিক এর লম্বভাবে। অর্থাৎ কীরকম, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের কী হবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তারা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে। এবং এইটা কিন্তু ফিক্সড নয় যে এইটা আমাদের তড়িৎ ক্ষেত্রের জন্য, এটা চৌম্বক ক্ষেত্রের জন্য, এটা কিন্তু পরস্পর এরা কী হতে পারে, না অল্টারনেট করতে পারে। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের জন্য সৃষ্টি হলে যে তরঙ্গটা, এই দুটো ক্ষেত্রই কিন্তু আমাদের দায়ী মূলত কি, এই তরঙ্গ সৃষ্টির জন্য। এবং এই তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে কিসের জন্য, একটা চার্জ পার্টিকেল যখন অপর একটা চার্জ পার্টিকেলের চারদিকে ঘুরছে, তার নিজস্ব চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং অপোজিট চার্জের যখন চারদিকে যখন সে ঘুরছে, তখন সেক্ষেত্রে তার মধ্যে আরেকটা জিনিস ডেভেলপ হচ্ছে, কী হচ্ছে, এটা চৌম্বক ক্ষেত্র। যেমন তুমি দেখবে আমাদের যখন আমরা দেখবে কোনো একটা জিনিস, ধরো আমাদের আগেকার দিনে যেগুলো ছিল, এখন হয়তো আছে নাকি জানি না, সেটা যদি দেখবে আগেকার দিনে চাকা ঘুরিয়ে দেখবে, সেক্ষেত্রে আমাদের কারেন্ট উৎপন্ন হতো। বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতে আমরা দেখতাম, বা সেখানে এখনকার দিনেও দেখবে যে জেনারেটার ঘুরে। সেখানে কি হয়, জেনারেটারের ক্ষেত্রে কি কোনো তড়িৎ থাকে, নিজস্ব কোনো স্টোর তড়িৎ থাকে না, সেখানে একটা নির্দিষ্ট তারের কুণ্ডলী আছে, সেই তারের কুণ্ডলীকে মেশিনের সাহায্যে ঘোরানো হচ্ছে, এবং সেটা মেশিনে ঘোরানোর ফলে কী হচ্ছে, ওই ঘূর্ণনজনিত কারণে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু আমরা একটা ইলেকট্রিসিটি সেখান থেকে পাচ্ছি। এবং এইটা ঘোরার জন্য তার মধ্যে কিন্তু আমাদের কি ডেভেলপড হচ্ছে জিনিসটা তড়িৎ ক্ষেত্র এবং ম্যাগনেটিক ফিল্ড দুটো একসাথে আমাদের তৈরি হচ্ছে। দেখবে আমাদের পাখা যে ঘোরে, আমাদের যে সিলিং ফ্যান যে ঘুরছে, এক্ষেত্রে দেখবে দুটো কয়েল থাকে একটা পাখার মধ্যে, একটা আপার কয়েল, একটা লোয়ার কয়েল। যখন ওটা ঘুরছে, ওই দুটো কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং যে ম্যাগনেটিক ফিল্ডগুলো তৈরি হয় পরস্পরের বিপরীতমুখী। যেই সুইচটা অন করা হলো, দুটো ম্যাগনেটিক ফিল্ড পরস্পরকে বিকর্ষণ করতে শুরু করলো, এবং বিকর্ষণ করার ফলে কী হচ্ছে, না পাখাটা ঘুরতে শুরু করছে। না হলে তো এমনি সুইচ টিপলাম, পাখাটা ঘোরার তো কোনো কারণ নেই। এই দুটো ম্যাগনেটিক ফিল্ড পরস্পরকে বিকর্ষণ করছে বলেই কিন্তু আমাদের এক্ষেত্রে কিন্তু উৎপন্ন হচ্ছে কি, বিকর্ষণ, এবং বিকর্ষণের জন্য কিন্তু পাখাটা উৎপন্ন হচ্ছে, পাখাটা ঘুরছে। এরপর দেখো আর আমাদের কী কী বৈশিষ্ট্য আছে, না এই যে তড়িৎচুম্বকের তরঙ্গগুলো আছে, না এই তড়িৎচুম্বকগুলো তরঙ্গগুলি, না এরা কোনো বস্তু বা আলোক রশ্মি বা অন্য কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শোষণ বা বিকিরণ সর্বদা নিরবিচ্ছিন্নভাবে ঘটে থাকে। অর্থাৎ এই যে এদের যে নির্গত এরা হচ্ছে ঘূর্ণনের সাথে সাথে, এরা কিন্তু স্পন্টেনিয়াস বা নিরবিচ্ছিন্নভাবে ঘটবে। এরকম নয় যে একবার হলো আবার খানিকক্ষণ পরে আবার হলো, এরকম কিন্তু নয়। একবার শুরু হবে, যতক্ষণ পর্যন্ত এটা ঘটতে থাকবে ততক্ষণ কিন্তু এই দুটো ক্ষেত্রের জন্য যে তরঙ্গ নির্গত হবে সেগুলো কিন্তু স্পন্টেনিয়াস বা নিরবিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন কিন্তু নয়। দু নম্বর পয়েন্ট দেখো কী আছে, না শোষিত বিকিরিত রশ্মি ও তরঙ্গের আকারে বিস্তার লাভ এবং তরঙ্গের গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে সমান, এবং এই তরঙ্গের সুনির্দিষ্ট কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান। ঠিক কথা, এই যে গতিবেগটা হবে,
এই যে গতিবেগটা, এই গতিবেগটা কিন্তু হবে কি, যে বিস্তার লাভ করবে এরা, এই গতিবেগটা কিন্তু কার সাথে সমান, আলোর গতিবেগের সঙ্গে সমান। এবং এই তরঙ্গগুলি সুনির্দিষ্ট কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান। এই যে এদের আছে, এই যে দুটো তরঙ্গ, এই দুটো তরঙ্গের মাঝের দূরত্ব কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য। এই দুটো তরঙ্গের মাঝের যে দূরত্বকে যে লোবগুলো আছে, এইগুলো কি বলবো, কি তরঙ্গ দৈর্ঘ্য। এদের মানটা কিন্তু নির্দিষ্ট, এর মানটা কিন্তু চেঞ্জ হবে না, বিভিন্ন আলোর ক্ষেত্রে বিভিন্ন মান হবে। তার মানে এই নয় যে এর মানটা ফিক্সড। ইউভি রশ্মির ক্ষেত্রে এই যে ল্যামডার মানটা সেটা একরকম, আবার এক্স রশ্মি তার মানটা কিন্তু, এই ল্যামডার মানটা কিন্তু আলাদা হতে পারে। ফলে কিন্তু ইউভি রশ্মি যত রশ্মি বেরোবে এখানে যে তরঙ্গ নির্গত, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্দিষ্ট থাকবে। তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যদি নির্দিষ্ট থাকে তাহলে কি থাকবে, তার কম্পাঙ্কের মানটাও নির্দিষ্ট থাকবে এবং গতিবেগের মানটাও নির্দিষ্ট থাকবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না। এর জন্য আমাদের কী হচ্ছে, জড় মাধ্যম বলতে ধরো আমাদের যে কন্ডাকশান, ধরো আমি বলছি আমাদের যেমন তড়িৎ পরিবহনের জন্য কী হয়, নির্দিষ্ট তড়িৎ পরিবাহিতা যাদের ধর্ম আছে তারাই পরিবহন করতে পারে, যেমন লোহা বা যে সমস্ত মেটাল তারাই করতে পারে। কিন্তু কাঠ বা যারা ইনসুলেটর আছে অন্তরক, তারা কি পারে, তারা পারে না। এর ক্ষেত্রে তাই এর ক্ষেত্রে যে যাবে এর জন্য কিন্তু কোনো জড় মাধ্যমের প্রয়োজন নেই, এই শূন্য মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারে। এই জন্যই কি হয়, এই জন্যই যে সূর্য থেকে আমাদের যে রশ্মি আসছে, আলোক রশ্মি হোক বা ইউভি রশ্মি হোক, এগুলো কিন্তু আমাদের সব কি হচ্ছে, শূন্য মাধ্যমের মধ্য দিয়েও আসতে পারে। লাস্ট পয়েন্ট হচ্ছে কি, বিকিরণের বর্ণ তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখাবো, পরবর্তী ভিডিওতে দেখাবো বা বোর্ডের তত্ত্বের সময় গিয়ে দেখাবো। এই ক্ষেত্রের জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম কালার দেখতে পাই। এই কালারটা কিসের জন্য, যে সমস্ত এই যে তরঙ্গগুলো আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি, যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমাদের যে আলোর যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, যে আমাদের সাদা আলো যে আছে তার মধ্যে কি আছে, ভিবজিও, সে ভিবজিও ধরো আমি ভায়োলেটের কথাই বলি, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা, এই যে ভায়োলেট বা বেগুনি, এই তো একটা বর্ণ, এই বর্ণের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে এই বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য এবং যে আগত যে আমাদের যে সিস্টেমটা থেকে এই তরঙ্গ দৈর্ঘ্যটা উৎপন্ন হচ্ছে, এই তরঙ্গ দুটো যদি পরস্পর আমাদের সমান হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো, তখন সেই জিনিসটা কিন্তু আমরা চোখে দেখতে পাবো, তার বর্ণটা দেখতে পাবো। কিন্তু যদি এর তরঙ্গ দৈর্ঘ্য এই আমাদের যে দৃশ্যমান আলোক বর্ণের যে বিভিন্ন আলোগুলো আছে তার যে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যদি ম্যাচ না করে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো না। যেমন দেখো আমাদের এক্স রশ্মির ক্ষেত্রে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যখন এক্স রে প্লেটে তার ছবি উঠছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমাদের এক্স রেটা হয় তাহলে কিন্তু সেটা আমরা চোখে দেখতে পাই, সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, কারণ তার যে বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কিন্তু এক্স রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য তার সঙ্গে কিন্তু ম্যাচ করে না, ফলে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য যেটা উৎপন্ন হচ্ছে ওই সিস্টেমটা থেকে, সেই সিস্টেমটা তরঙ্গ দৈর্ঘ্য যদি আলোর যে বিভিন্ন যে বর্ণগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে বা কম্পাঙ্ক আছে তার সঙ্গে যদি ম্যাচ করে, তাহলে আমরা সেটা দেখতে পাবো বা সেটা আমরা চোখে পড়বে।